বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। আজকে আমি ফৌজদারি কার্যবিধি আইনের 173 ধারা হইতে 176 ধারা পর্যন্ত আলোচনা করব। ফৌজদারি কার্যবিধি আইনের 173 ধারা পুলিশ রিপোর্ট। তাহলে আমরা পুলিশ রিপোর্ট সম্পর্কে আলোচনা করি যে পুলিশ রিপোর্ট কি। মামলা তদন্তকারী কর্মকর্তা মামলা তদন্ত শেষে অভিযুক্ত ব্যক্তির বিচার এবং নিরপরাধ ব্যক্তির মুক্তির জন্য আদালতে যে রিপোর্ট দাখিল করবেন তাকেই পুলিশ রিপোর্ট বলে। তাহলে আমরা পুলিশ রিপোর্ট কি, যে ব্যক্তিকে অভিযুক্ত করবে সেই ব্যক্তির বিরুদ্ধে আর যে ব্যক্তি নির্দোষ প্রমাণিত হবে সেই ব্যক্তির বিরুদ্ধে যে রিপোর্ট দাখিল করবে তাকে পুলিশ রিপোর্ট বলে। এটা পিআরবি 272 ও 275 বিধি। এবার পুলিশ রিপোর্ট কত প্রকার? পুলিশ রিপোর্ট দুই প্রকার। একটা হচ্ছে সিএস বা চার্জশিট বা অভিযোগপত্র, আর একটা হচ্ছে চূড়ান্ত প্রতিবেদন বা এফআরটি যেটাকে বলা হয়, বা ফাইনাল রিপোর্ট। এবার আমরা চূড়ান্ত প্রতিবেদন কাকে বলে? মামলা তদন্তকারী কর্মকর্তা মামলা তদন্ত শেষে অপরাধ প্রমাণিত হলে অপরাধীর বিরুদ্ধে বিপি ফর্ম নাম্বার 39-এ যে রিপোর্ট দাখিল করেন তাকে অভিযোগপত্র বা চার্জশিট বলে। তাহলে এখানে বিপি ফর্ম নম্বর কত? 39। কার বিরুদ্ধে দেয়? যার বিরুদ্ধে অপরাধ প্রমাণিত হয়েছে তার বিরুদ্ধে যে রিপোর্ট দাখিল করবেন সেটাকেই অভিযোগপত্র বা চার্জশিট বলে। এই অভিযোগপত্র বা চার্জশিটে পিআরবি কত? 272 বিধি। এবার আমি আলোচনা করব চূড়ান্ত প্রতিবেদন বা এফআরটি বা ফাইনাল রিপোর্ট যেটাকে বলে। সেম একই কথা, যে মামলা তদন্তকারী কর্মকর্তা মামলা তদন্ত শেষে অপরাধ প্রমাণিত না হলে অপরাধীকে অপরাধের দায় হতে অব্যাহতি প্রদান করার জন্য আদালতে যে রিপোর্ট দাখিল করেন তাকেই চূড়ান্ত প্রতিবেদন বলে। অর্থাৎ এখানে অপরাধীর অপরাধ প্রমাণিত হয়নি সেই সম্পর্কে আদালতে বিপি ফর্ম নাম্বার 42-এ যে রিপোর্ট দাখিল করেন তাকেই চূড়ান্ত প্রতিবেদন বলে। চূড়ান্ত প্রতিবেদনে পিআরবি হবে 275 বিধি। এই চূড়ান্ত প্রতিবেদন আবার কত প্রকার আছে? চূড়ান্ত প্রতিবেদন 5 প্রকার। একটা হচ্ছে আপনার চূড়ান্ত প্রতিবেদন সত্য, চূড়ান্ত প্রতিবেদন মিথ্যা, চূড়ান্ত প্রতিবেদন তথ্যগত ভুল, চূড়ান্ত প্রতিবেদন আইনগত ভুল, চূড়ান্ত প্রতিবেদন অধর্তব্য। তাহলে আমরা চূড়ান্ত প্রতিবেদন সত্য কিন্তু কোনো পর্যাপ্ত সাক্ষ্য প্রমাণ নাই। তারপরে চূড়ান্ত প্রতিবেদন মিথ্যা, সেক্ষেত্রে মামলা তদন্তকারী কর্মকর্তা কি করবেন? এফআরটি অর্থাৎ ফাইনাল রিপোর্ট দিয়ে দিবেন। 3 নম্বরে হচ্ছে তথ্যগত ভুল, অর্থাৎ চূড়ান্ত প্রতিবেদন তথ্যগত ভুল অর্থাৎ যে মামলা সম্পর্কে যে বিষয়টা এখানে উল্লেখ করা হয়েছে মামলা তদন্তকারী কর্মকর্তা তদন্তকালে দেখলো যে সেই বিষয় সম্পর্কে কোনো মামলা হয়নি, ঘটনা সম্পূর্ণই উল্টা, সেক্ষেত্রে মামলা তদন্তকারী কর্মকর্তা কী করবেন? তিনি চূড়ান্ত প্রতিবেদন দাখিল করবেন। এরপরে সেটা হচ্ছে আইনগত ভুল, অর্থাৎ মামলা তদন্তকারী কর্মকর্তা তদন্ত করে দেখলেন যে এখানে যে ধারায় মামলা হওয়ার কথা ছিল, অর্থাৎ মামলা হওয়ার কথা ছিল চুরির ধারায়, কিন্তু এখানে মামলা হয়েছে দস্যুতার ধারায়, সেক্ষেত্রে মামলা তদন্তকারী কর্মকর্তা কী করতে পারে? চূড়ান্ত প্রতিবেদন দাখিল করতে পারেন। 5 নম্বরে যেটা বলছে যে অধর্তব্য, অর্থাৎ মামলা তদন্তকারী কর্মকর্তা তদন্ত শেষে দেখলো যে অপরাধটি ছিল অধর্তব্য, অর্থাৎ সামান্য ক্ষতি, যেমন দণ্ডবিধি আইনের 95 ধারা, সেক্ষেত্রে মামলা তদন্তকারী কর্মকর্তা কী করতে পারবেন? তিনি চূড়ান্ত প্রতিবেদন দাখিল করতে পারবেন। তাহলে চূড়ান্ত প্রতিবেদন 5 প্রকার, সেই সম্পর্কে আপনাদের আমি এখানে
প্রত্যেকটা বিষয় পুঙ্খানুপুঙ্খানুভাবে বলার চেষ্টা করছি যে চূড়ান্ত প্রতিবেদন সত্য মিথ্যা তথ্যগত ভুল আইনগত ভুল অতত্তব্য। এবার আমরা মূল আলোচনায় আসি যে ফৌজদারি কার্যবিধি আইনের 173-এর ক্লোজ 1-এর কতে কি বলছে, যে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বা মামলা তদন্তকারী কর্মকর্তা মামলা তদন্ত শেষ করার পরে তিনি মামলা নাম্বার, বাদীর নাম ঠিকানা, আসামির নাম ঠিকানা, সাক্ষীর বর্ণনা, অপরাধের বর্ণনা, আসামি গ্রেপ্তার হয়েছে কিনা সেই সম্পর্কে আদালতে যে একটা রিপোর্ট দাখিল করবেন। কার বরাবর রিপোর্ট দাখিল করবেন? ক্ষমতা সম্পন্ন যিনি ম্যাজিস্ট্রেট তার বরাবর এই রিপোর্টটা দাখিল করবেন। এই রিপোর্ট দাখিল করবেন কত? 173-এর 1-এর ক্লোজ ক। এখন 173-1-এর ক্লোজ খতে যেটা বলছে যে এই রিপোর্ট দাখিল করার পরে তার একটা কপি তিনি কি করবেন, মামলা যিনি বাদী তাকে অবগত করবেন এবং একটা নকল দিবেন, এক কপি দিবেন। এটা ছিল 173-1-এর খ। 173-এর 2-এ যে কথা বলছে যে পুলিশ রিপোর্ট পাওয়ার পর আদালত যদি মনে করে মামলাটি আরও অধিকতর তদন্তের প্রয়োজন তাহলে অধিকতর তদন্তের জন্য ঊর্ধ্বতন অফিসারের মাধ্যমে তদন্তকারী কর্মকর্তাকে নির্দেশ দিবেন। অর্থাৎ যে রিপোর্টটা মামলা তদন্তকারী কর্মকর্তা আদালতে প্রেরণ করছেন, আদালত তখন মনে করলো যে আরও তদন্তের প্রয়োজন রয়েছে মামলা, তখন ঊর্ধ্বতন কর্মকর্তার মাধ্যমে ওই তদন্তকারী কর্মকর্তাকে আরও অধিকতর তদন্ত করার জন্য নির্দেশ দিবেন। এই ছিল 173 ক্লোজ 2। 173 ক্লোজ 3-এ যে বলছে যে মামলা তদন্তকারী কর্মকর্তা আদালতে মুচলেখা প্রেরণ করার পর আদালত সেই মুচলেখা পর্যালোচনা করে ব্যবস্থা নেবেন। 173-3-এর আবার ক আছে যে বাদী পুলিশ রিপোর্ট পাওয়ার পর, অর্থাৎ বাদীকে যে রিপোর্ট দেওয়া হয়েছে সেই রিপোর্ট পাওয়ার পর বাদী যদি মনে করে যে মামলা তদন্তকারী কর্মকর্তা তিনি সঠিকভাবে তদন্ত করেন নাই, তাহলে তিনি কি করবেন, এই মামলার বিরুদ্ধে অর্থাৎ তদন্তকারী কর্মকর্তার এই প্রতিবেদনের বিরুদ্ধে তিনি নারাজি দাখিল করতে পারেন। এই নারাজির ভিত্তিতে কোর্ট বা আদালত এই মামলাকে পুনরায় অন্য কোনো সংস্থাকে তদন্তের জন্য নির্দেশ দিতে পারেন। তাহলে 173-এর কতে কি বললাম, যেটা যে নারাজির ভিত্তিতে মামলা অন্য কোনো সংস্থাকে পুনরায় তদন্ত নির্দেশ দিতে পারেন। এরপরে আছে 173-এর 3-এর খ, যেটা বলছে যে মামলা পুনর্জীবিত করা অথবা তদন্ত পুনর্জীবিত করা যায়। পুলিশ রিপোর্ট আদালতে দাখিল করার পর তদন্তকারী কর্মকর্তা বা অফিসার ইনচার্জ যদি নতুন কোনো তথ্য বা আলামত এর সন্ধান পান তাহলে মামলা পুনর্জীবিত করার জন্য আদালতে আবেদন করবেন। তাহলে এই যে মামলা যে ফাইনাল রিপোর্ট দিয়ে দিচ্ছেন, তারপরে মামলা তদন্তকারী কর্মকর্তা অথবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা যদি এই মামলা সম্পর্কে নতুন কোনো তথ্য বা আলামত পায় তাহলে এই মামলাকে আবার পুনরুজ্জীবিত করার জন্য আদালতে আবেদন করবেন। এটা কত দ্বারা আবেদন করবেন? 173-3-এর খ PRB 277 বিধি অনুসারে। এরপরে আমরা 173 ক্লোজ 4 যেটা বলছে আসামি পুলিশ রিপোর্টের কপি সংগ্রহ করবেন আদালত থেকে। অর্থাৎ আদালত কি করবেন, আসামিকে একটা এই যে পুলিশই যে চার্জশিট দিছে বা ফাইনাল রিপোর্ট দিছে তার একটা রিপোর্ট দিবেন। এটা কিন্তু আদালত থেকে দিবে, এটা কিন্তু থানার থেকে নয়। এরপরে আমাদের নতুন একটা ধারা আসছে, সেটা হচ্ছে অধ্যাদেশ হিসেবে 173-এর এ, অর্থাৎ আমাদের মূল ধারা ছিল 173 ধারা, এখন একটা সংশোধনিত ধারা দিয়েছে, সেটা হচ্ছে 173-এ যে অন্তর্বর্তীকালীন প্রতিবেদন তলব। বিষয়টা ক্লিয়ার করি যে মামলা তদন্ত চলাকালে আমাদের যে ঊর্ধ্বতন কর্মকর্তা স্যারেরা আছেন
যেমন পুলিশ কমিশনার বা পুলিশ সুপার অথবা এই সমমর্যাদার কোনো পুলিশ কর্মকর্তা মামলার অগ্রগতির বিষয়ে অন্তর্বর্তীকালীন তদন্ত প্রতিবেদন দাখিল করার জন্য নির্দেশ দিবেন। অর্থাৎ ঊর্ধ্বতন কর্মকর্তা এই মামলার অগ্রগতি কী অবস্থা আছে সেই সম্পর্কে রিপোর্ট দাখিল করার জন্য নির্দেশ দিবেন। কাকে দিবেন? তদন্তকারী কর্মকর্তাকে। এটা বলছে 173 এর ক্লোজ 1-এ। 173 এর ক্লোজ 2-এ যেটা বলছে যে অভিযুক্তকে অব্যাহতি, অর্থাৎ অন্তর্বর্তীকালীন তদন্ত প্রতিবেদন দাখিল করার পরে দেখলো যে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে পর্যাপ্ত সাক্ষ্য প্রমাণ পাওয়া যায় নাই, তাহলে ঊর্ধ্বতন কর্মকর্তা সেই প্রতিবেদনটা আদালতে দাখিল করার জন্য নির্দেশ দিবেন এবং আদালত এই বিষয়ে সন্তুষ্ট হলে অভিযুক্ত ব্যক্তিকে কি করবেন? অব্যাহতি দিবেন। অর্থাৎ এই যে অন্তর্বর্তীকালীন তদন্ত চলাকালে পুলিশ সুপার বা পুলিশ কমিশনার বা এই পদমর্যাদার কোনো কর্মকর্তা তিনি তদন্তকারী কর্মকর্তাকে এ বিষয়ে তদন্ত প্রতিবেদন দাখিল করার নির্দেশ দিলেন 1-এ। আর 2-এ যে এই প্রতিবেদন দাখিল করার পরে দেখলেন যে কোনো ব্যক্তি বা অভিযুক্ত কোনো ব্যক্তির বিরুদ্ধে পর্যাপ্ত সাক্ষ্য প্রমাণ নাই, তাহলে এই প্রতিবেদনটা আদালতে দাখিল করার জন্য ঊর্ধ্বতন কর্মকর্তা নির্দেশ দিলেন। এখন এই আদালত আবার এই দাখিলকৃত প্রতিবেদনে সন্তুষ্ট হওয়ার পরে তিনি আবার কি করবেন? তিনি এই আসামিকে এই দায় থেকে অব্যাহতি দিবেন। এখন তিনি যেটা বলছে যে পুনরায় অভিযুক্ত ব্যক্তিকে যোগ করা যাবে, অর্থাৎ যাকে আমরা আদালতের মাধ্যমে দায় থেকে অব্যাহতি দেওয়া গেছে, প্রতিবেদন পরবর্তীতে দেখা গেছে তদন্ত প্রতিবেদনে তার বিরুদ্ধে আবার পর্যাপ্ত সাক্ষ্য প্রমাণ পাওয়া গেছে, সেক্ষেত্রে এই প্রতিবেদন চূড়ান্ত প্রতিবেদন নয় বলে আদালত মনে করবে এবং ওই আসামিকে পুনরায় এই মামলায় অন্তর্ভুক্ত করার জন্য নির্দেশ দিবেন। এই ছিল আমাদের 173 এর ক্লোজ 1, 2, 3। তাহলে সার সম্পর্কে যেটা বলি সেটা হচ্ছে 173 এর ক্লোজ 1-এ বলছে যে ঊর্ধ্বতন কর্মকর্তা অন্তর্বর্তীকালীন তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশ দিবেন। 2-এ বলছে যে এই প্রতিবেদন যদি কোনো আসামির বিরুদ্ধে পর্যাপ্ত সাক্ষ্য প্রমাণ পাওয়া না যায় তাহলে এই রিপোর্টটা আদালতে প্রেরণ করার জন্য নির্দেশ দিবেন, আদালত তাকে দায় থেকে অব্যাহতি দিবে। 3-এ বলছে যে যাকে দায় থেকে অব্যাহতি দেওয়া হলো সেই ব্যক্তির বিরুদ্ধে যদি পুনরায় কোনো সাক্ষ্য প্রমাণ পাওয়া যায় সেই সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে তাকে আবার এই মামলায় ইনক্লুড করা যাবে। এটা ছিল আমাদের 173 এর ক্লোজ 1, 2, 3। 174 দ্বারা শ্রোতাল রিপোর্ট। শ্রোতাল রিপোর্ট কি, আমরা এই সম্পর্কে একটু আলোচনা করি যে কোনো অপমৃত্যু লাশের মাথা থেকে পা পর্যন্ত দেহের অঙ্গ প্রত্যঙ্গের বিবরণী উল্লেখ করে সাক্ষীদের উপস্থিতিতে যে রিপোর্ট প্রস্তুত করা হয় তাকে শ্রোতাল রিপোর্ট বলে। তাহলে শ্রোতাল রিপোর্ট কি? একটা অপমৃত্যু লাশের পা থেকে মাথা পর্যন্ত তার প্রত্যেকটি অঙ্গ বিবরণী উল্লেখ করে সাক্ষীদের উপস্থিতিতে যে রিপোর্ট তৈরি করা হয় তাকে শ্রোতাল রিপোর্ট বলে। 174 ক্লোজ 1-এ বলছে যে থানার অফিসার ইনচার্জ যদি জানতে পারেন তার থানা এলাকার মধ্যে কোনো ব্যক্তি আত্মহত্যা, কতি বলছে আত্মহত্যা, ক্ষতি বলছে কোনো বন্য প্রাণীর দ্বারা মৃত্যু বা সড়ক দুর্ঘটনার মৃত্যু, আর গতি বলছে যে মৃত্যু নিয়ে সন্দেহ সৃষ্টি হয় তাহলে ম্যাজিস্ট্রেটকে এই বিষয়ে সংবাদ দিবেন। ম্যাজিস্ট্রেট যদি অন্য কোনো নির্দেশনা না দেন তাহলে মৃত ব্যক্তির পা থেকে মাথা পর্যন্ত দৈহিক বর্ণনা দিয়ে যে রিপোর্ট তৈরি করবেন সেটাকে শ্রোতাল রিপোর্ট বলে। এটাই উল্লেখ করা আছে 174 ক্লোজ 1-এ। এর বিপি ফর্ম নাম্বার হবে 48। তাহলে একে আমরা কি বললাম যে আত্মহত্যা বা অন্য কোনো বন্য প্রাণী দ্বারা বা সড়ক দুর্ঘটনার মাধ্যমে যদি কারো মৃত্যু হয়, আর গতি বললাম যে মৃত্যু নিয়ে সন্দেহ সৃষ্টি হয়।
এই বিষয় নিয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ম্যাজিস্ট্রেটকে সংবাদ দিবেন। ম্যাজিস্ট্রেট যদি অন্য কোনো নির্দেশনা না দেয় তাহলে তার পা থেকে মাথা পর্যন্ত দৈহিক বর্ণনা দিয়ে যে রিপোর্ট তৈরি করবেন তা হবে বিপি ফর্ম নম্বর 48-এ। এটাই ছিল শ্রোতাল রিপোর্ট পিআরবি 299 ও 300 বিধি। এই শ্রোতাল রিপোর্টে যদি অন্য কোনো নির্দেশনা না থাকে এবং সাক্ষীরা যদি সম্মত হয় তাহলে এখানে প্রস্তুতকারী অফিসার ও সাক্ষীদের স্বাক্ষর নিতে হবে। এটা ছিল 174 ক্লজ 2। তাহলে এই শ্রোতাল রিপোর্টে কে কে স্বাক্ষর করবে? যে প্রস্তুতকারী অফিসার তিনি স্বাক্ষর করবেন, আর যারা সাক্ষী থাকবে তারা স্বাক্ষর করবেন। 174 ক্লজ 3 যেটা বলছে যে ময়না তদন্তের উদ্দেশ্যে, অর্থাৎ মৃত্যুর কারণ সঠিক নির্ণয় করার জন্য লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করতে হবে। আমরা যে লাশের শ্রোতাল রিপোর্ট করলাম এটার প্রকৃত যে মৃত্যু, কিভাবে মৃত্যু ঘটেছে সেই সম্পর্কে জানার জন্য এই যে শ্রোতাল রিপোর্ট প্রতিবেদনকারী অফিসার তিনি কি করবেন? এই লাশকে মর্গে প্রেরণ করবেন। এটা কত ধারায় প্রেরণ করবেন? 174 ক্লজ 3 ধারায় উল্লেখ আছে। এখন এখানে আবার আরেকটা কথা বলা আছে যে এই ময়না তদন্ত ব্যতীত লাশ সৎ কাজের ব্যবস্থা বা দাফনের ব্যবস্থা করা যায়। কোন কোন ক্ষেত্রে সেই কথা এখানে বলা আছে যে আবহাওয়া এবং দূরত্বর কারণে লাশটি যদি পচে যাওয়ার আশঙ্কা থাকে এবং ময়না তদন্ত করা যদি অর্থহীন মনে করে তাহলে ময়না তদন্ত ছাড়াই এই লাশ কী করবে? কবরস্থান করতে পারবে। তাহলে কোন কোন বিষয়ে লাশ যদি পচে যায়, এই বিষয়ে আবহাওয়া যদি অনুকূলে না থাকে, সেই বিষয়ে ময়না তদন্ত করা যদি অর্থহীন হয়ে পড়ে, সেই বিষয়ে লাশের অভিভাবক যদি ময়না তদন্ত না করার জন্য আবেদন করে, সেই বিষয়ে মৃত্যু নিয়ে যদি কোনো সন্দেহ না থাকে সেই বিষয়ে, আর যদি ম্যাজিস্ট্রেট অনুমতি দিলে এই বিষয়ে কি করা যাবে? ময়না তদন্ত ছাড়া লাশ দাফন করা যাবে। এটা পিআরবি 310 বিধিতে বলা আছে। তাহলে আমরা ময়না তদন্ত ছাড়াও লাশ দাফন করতে পারবো। এরপরে 174 ক্লজ 4 এটা বাতিল করা হয়েছে। আর 174 ক্লজ 5 যেটা বলছে যে শ্রোতাল রিপোর্ট পরিচালনার জন্য ক্ষমতা এখানে জেলা ম্যাজিস্ট্রেটকে দেওয়া আছে, সরকারকে দেওয়া আছে, বা জেলা ম্যাজিস্ট্রেট কর্তৃক ক্ষমতাবান অন্য কোনো নির্বাহী ম্যাজিস্ট্রেট ওই শ্রোতাল রিপোর্ট তৈরি করতে পারবেন। তাহলে শ্রোতাল রিপোর্টকে তৈরি করতে পারবে? পাশে বলছে জেলা ম্যাজিস্ট্রেট পারবে, তার থেকে ক্ষমতাপ্রাপ্ত অন্য কোনো ম্যাজিস্ট্রেট পারবে, অথবা সরকার পারবে, এই কথা উল্লেখ আছে 174 ক্লজ 5। 175 ধারা যেটা আলোচনা করব সেটা হচ্ছে যে শ্রোতাল রিপোর্ট প্রস্তুত করার সময় 2-3 জন গণ্যমান্য ব্যক্তিকে সাক্ষী হিসেবে তলব করতে হবে বা ডাকতে হবে। তাহলে এই যে আমরা শ্রোতাল রিপোর্ট তৈরি করলাম, এই যে আমরা 174 ক্লজ 2 বললাম যে সাক্ষীদের স্বাক্ষর নিতে হবে, এটা কিসের ভিত্তিতে? এই যে 175 ধারায় যে ব্যক্তিকে আমরা ডাকবো ওই ব্যক্তিরই স্বাক্ষর নিতে হবে 174 ক্লজ 2 উপধারায়। এবার আমরা গুরুত্বপূর্ণ একটি ধারা পড়াবো 176 ধারা। 176 ধারায় বলছে যে ম্যাজিস্ট্রেট কর্তৃক শ্রোতাল রিপোর্ট প্রস্তুত। এটা বলছে 176 ক্লজ 1 যে পুলিশ হেফাজতে কোনো আসামি মারা গেলে ম্যাজিস্ট্রেট যদি জানতে পারে তাহলে ম্যাজিস্ট্রেটে উপস্থিত হয়ে মৃত লাশের শ্রোতাল রিপোর্ট তৈরি করবেন এবং পাশাপাশি পুলিশও একটা শ্রোতাল রিপোর্ট তৈরি করবেন। এখানে মূল আলোচনা যে 176 ধারায় কে শ্রোতাল রিপোর্ট তৈরি করবেন? এখানে শ্রোতাল রিপোর্ট তৈরি করবেন ম্যাজিস্ট্রেট, আর ম্যাজিস্ট্রেটের পাশাপাশি পুলিশও একটা শ্রোতাল রিপোর্ট তৈরি করতে পারেন। এর সাথে পিআরবি 302 খ বিধি ব্যবহার করা যাবে। এরপরে যেটা আলোচনা করব সেটা হচ্ছে যে কোন কোন ক্ষেত্রে ম্যাজিস্ট্রেট শ্রোতাল রিপোর্ট তৈরি করবেন সেটা বলা হয়েছে যে পুলিশ হেফাজতে কোনো ব্যক্তি বা আসামির মৃত্যু হলে, বা বাংলাদেশে কর্মরত কোনো বিদেশি সৈনিক বা নাগরিকের মৃত্যু হলে,
অথবা কোনো সরকারি কর্মচারী মৃত্যু হলে। তাহলে ম্যাজিস্ট্রেট তিনটি ক্ষেত্রে শ্রোতাল রিপোর্ট তৈরি করতে পারেন। এক হচ্ছে পুলিশ হেফাজতে কোনো ব্যক্তি বা আসামির মৃত্যু হলে, দুই হচ্ছে বাংলাদেশে কর্মরত কোনো বিদেশি নাগরিক বা সৈনিকের মৃত্যু হলে বা কোনো সরকারি কর্মচারীর মৃত্যু হলে ম্যাজিস্ট্রেট এই শ্রোতাল রিপোর্ট তৈরি করতে পারেন। আর 176 ক্লোজ 2 যেটা আলোচনা করা আছে যে কবর হতে লাশ উত্তোলনের ক্ষমতা, অর্থাৎ যে লাশ কবরস্থানে করা হয়েছে সেই লাশের মৃত্যুর সঠিক কারণ নির্ণয় করার জন্য ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে লাশ কবর থেকে উত্তোলন করে তা উত্তোলন করা যাবে। কার উপস্থিতিতে? ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে। এটা বলছে 176(2) ধারা PRB 303 বিধি। এখন কবর থেকে লাশ উত্তোলনের পদ্ধতি বিষয়টাও আমি একটু আলোচনা করি। সেটা হচ্ছে সরকারি ডাক্তার বা সিভিল সার্জন থাকতে হবে এই কবর থেকে লাশ উত্তোলন করার সময়। আর কে থাকতে হবে? নির্বাহী ম্যাজিস্ট্রেট যিনি থাকবেন তিনি, পুলিশ অফিসার বা তদন্তকারী অফিসার যিনি এই মামলা তদন্ত করতেছেন তিনি থাকবেন, এবং এই লাশ শনাক্তকারী কোনো ব্যক্তি বা অভিভাবক থাকতে হবে। কবর থেকে লাশ উত্তোলন করে মর্গে প্রেরণ করতে হবে এবং তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করতে হবে। এই ছিল PRB 303 বিধি। তাহলে আমরা এখানে কি বললাম যে কবর থেকে লাশ উত্তোলন করবেন কে? ম্যাজিস্ট্রেট। কত ধারায়? 176 ক্লোজ 2 ধারায়। আর কি বললাম? এই লাশ উত্তোলনের সময় কারা কারা থাকবেন? একজন সরকারি ডাক্তার বা সিভিল সার্জন থাকবেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট থাকবেন, পুলিশ অফিসার অর্থাৎ তদন্তকারী অফিসার থাকবেন, যে লাশকে শনাক্ত করতে পারে সেই ব্যক্তি বা অভিভাবক থাকবেন, এবং কবর থেকে লাশ উত্তোলন করার পর এটাকে মর্গে প্রেরণ করতে হবে এবং তদন্ত সাপেক্ষে এটার ব্যবস্থা গ্রহণ করতে হবে। এটা ছিল PRB 303 বিধি। তা আজকে আমরা এই পর্যন্ত আলোচনা করলাম। একটু সারসংক্ষেপে আলোচনা করি। সেটা হচ্ছে যে আমাদের 173 ধারায় যেটা বলছে পুলিশ রিপোর্ট, এখানে পুলিশ রিপোর্ট দুইভাবে দেওয়া যায়, একটা হচ্ছে অভিযোগপত্র, একটা হচ্ছে ফাইনাল রিপোর্ট। এটা ছিল 173 ধারায়। 174 ধারায় ছিল যে পুলিশ কি করবে? শ্রোতাল রিপোর্ট তৈরি করতে পারেন। এটা হচ্ছে 174 ধারার কথা। আর এই 174 ধারায় একে হচ্ছে কোন কোন ব্যক্তি শ্রোতাল রিপোর্ট করবে সেই বিষয়গুলো উল্লেখ আছে। আর 2 বলছে যে এই শ্রোতাল রিপোর্টে সাক্ষীদের স্বাক্ষর নিতে হবে। আর 3 যে কথাটা বলছে যে এই শ্রোতাল রিপোর্ট শেষে লাশকে ময়না তদন্তের জন্য প্রেরণ করতে হবে। আর 4 তো বাতিল। আর 5 বলছে যে ম্যাজিস্ট্রেট সরকার শ্রোতাল রিপোর্ট তৈরি করতে পারেন। এটা ছিল 174 ধারা। 175 ধারা সাক্ষীদের উপস্থিতিতে শ্রোতাল রিপোর্ট তৈরি করতে হবে। আর 176 ধারায় যেটা পড়ছি যে আপনার সেটা হচ্ছে যে ম্যাজিস্ট্রেট কর্তৃক শ্রোতাল রিপোর্ট তৈরি প্রস্তুতি, অর্থাৎ ম্যাজিস্ট্রেট নিজে করতে পারেন, তার অধীনস্থ কাউকে তো করাইতে পারেন। এবং লাস্টে যেটা বললাম সেটা হচ্ছে কবর থেকে লাশ উত্তোলনের ক্ষমতা, অর্থাৎ কবর থেকে লাশ উত্তোলন করার পরে কি কি ব্যবস্থা নিতে হবে সেই বিষয়ে আলোচনা করা হয়েছে। আর এই কবর থেকে লাশ উত্তোলন করবে কে? আমাদের নির্বাহী যিনি ম্যাজিস্ট্রেট থাকবেন তিনি, এবং তার পাশাপাশি থাকবেন সরকারি ডাক্তার, পুলিশ অফিসার, এবং যে শনাক্ত করবে সেই ব্যক্তিও এখানে থাকবেন। তা প্রিয় গাইজ, আজকে এই পর্যন্ত। ক্লাসটা কেমন লাগলো সবাই একটু কমেন্ট করে জানাবেন।